নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। প্রথম বিষয়টি হলো JRBT গ্রুপ ডি এর জয়নিংয়ের উপর কিছু ইম্পর্টেন্ট আপডেটস আছে, সেগুলো নিয়ে কথাবার্তা বলবো। দ্বিতীয়ত হলো তোমাদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্সরা বলে যে স্যার, যে টাইম টু টাইম যে গভর্নমেন্ট এমপ্লয়ি, আমাদের স্টেটের যে গভর্নমেন্ট এমপ্লয়ির যে বেতনটা বৃদ্ধি পায়, সেই বেতনটা বৃদ্ধি যে পায় থ্রু ডিয়ারনেস অ্যালাউন্স, সেই ডিয়ারনেস অ্যালাউন্সের কনসেপ্টটা আমাদেরকে একটু বোঝান এবং আমাদেরকে বোঝান যে সেন্ট্রাল এবং স্টেটের যে ডিয়ারনেস অ্যালাউন্স আছে সেটার মধ্যে কী ডিফারেন্স আছে এবং ফিউচারে কী হতে পারে। তো আজকে আমি এই ভিডিওটিতে একটি ডিটেইলড একাডেমিক ডিসকাশন করব অন দ্য কনসেপ্ট অফ ডিয়ারনেস অ্যালাউন্স, কী গ্যাপ আছে এবং ফিউচারে আমরা কীভাবে সেই গ্যাপটা মিটিগেট করব। প্রথমত ভিডিওটিতে যাওয়ার আগে আমি সবাইকে একটা জিনিস বলতে চাই, দিস ইজ জাস্ট ফর লার্নিং পারপাস। এটার মধ্যে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই। ইনফ্যাক্ট আমি পুরোটা জিনিসই দু সাইডই আমি তুলে ধরবো, ঠিক আছে? তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। And if you like the content of Tripura channel, definitely share and subscribe this video to the maximum এবং আমাদের চ্যানেলকে তোমরা ডেফিনেটলি একবার লাইক করে দিও প্রত্যেকটা ভিডিওকে। তো এখন আমি ভিডিওটি শুরু করছি, ভালোভাবে লজিকটা বোঝার চেষ্টা করো। সর্বপ্রথম আমি নেক্সট স্লাইডে চলে গেলে JRBT গ্রুপ ডি এর উপর জয়নিং আপডেট কী। আমাদের মতে গত 2-3 দিনের মধ্যে অ্যাজ মেনি অ্যাজ 5-6 ডিপার্টমেন্টস হ্যাভ স্টার্টেড কলিং এক্সপিরিয়েন্স, যার মধ্যে ARDD আছে, প্ল্যানিং আছে, আই থিঙ্ক রেভিনিউর কলিংও হয়তো শুরু হয়েছে। তো 5-6টা ডিপার্টমেন্ট হ্যাজ অলরেডি স্টার্টেড কলিং দ্য এক্সপিরিয়েন্স। ফর মোস্ট ডিপার্টমেন্টস ডকুমেন্টেশন ভেরিফিকেশন পার্ট ইজ অলমোস্ট কমপ্লিট নাও, ইট ইজ টাইম টু কালেক্ট দ্য অফার লেটার্স। তো এখন কী হয়েছে যে ডিপার্টমেন্টের কাছে অবভিয়াসলি JRBT ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদের সব ডকুমেন্ট পাঠিয়ে দিয়েছিল, ডিপার্টমেন্ট সেটাকে হয়তো ভেরিফিকেশন করে ফেলেছে এবং ইট ইজ টাইম টু কালেক্ট অফার লেটার্স। বা আরেকটা প্রসেস এখানে হতে পারে যে নামগুলি গেছে ক্যান্ডিডেটের, এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টের কাছে এখন কল করে তোমাদের থেকে ডকুমেন্ট চাওয়া হবে, তারপর সেটাকে ভেরিফাই করা হবে। সো হুইচ এভার প্রসেস দ্য ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্ট ফলোস, এখন প্রসেসটা শুরু হয়ে গেছে। ডিফারেন্ট ডিপার্টমেন্টস উইল প্রোভাইড অফার লেটার্স ইন ডিফারেন্ট টাইম লাইন, বাট দ্য প্রসেস উইল স্টার্ট ভেরি সুন। আমাদের মধ্যে উই আর অ্যান্টিসিপেটিং দ্যাট অ্যারাউন্ড January 1st most departments would be joining the candidates. ধরতে পারো যে 4-5টা ডিপার্টমেন্ট ছাড়া বাই January 1st মোস্ট অফ দ্য ডিপার্টমেন্টস ক্যান্ডিডেটদের জয়েন করিয়ে নেবে। তো এখন ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর অফার লেটার্স অ্যান্ড এভরিথিংয়ের ব্যাপার সেবার চলবে। কিপ ইউর মোবাইল ফোন অ্যাক্টিভ ফর কলস, তোমাদেরকে কল আসতে পারে ইন দ্য নেক্সট 1 or 2 weeks অ্যাক্রস ইয়োর লাইন ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্টে তোমার অ্যালোকেশন হয়েছে। সো ডেফিনেটলি কিপ ইউর মোবাইল ফোনস অ্যাক্টিভ ফর কলস। অল্টারনেটিভলি তোমার যদি ডিপার্টমেন্টের ব্যাপারে জানা নয় বা এখনও জানো না, তাহলে হোয়াট ইউ নিড টু ডু ইজ দ্যাট ইউ ক্যান অলসো ভিজিট JRBT অফিস টু নো ইউর রেসপেক্টিভ ডিপার্টমেন্টস। অনেক এক্সপিরিয়েন্সরা অলরেডি গিয়ে তারা খুবই তাড়াতাড়ি JRBT অফিস থেকে নিজেদের ডিপার্টমেন্টের ব্যাপারে নিউজ এনে নিয়েছে যে ওদের অ্যালোকেশন কোন ডিপার্টমেন্টে হয়েছে। নাও JRBT গ্রুপ ডির এটা মোটামুটি একটা পজিটিভ আপডেট। প্রসেস স্টার্ট হয়ে গেছে, ফাইনাল প্রসেস অফ অ্যালোকেশন অ্যান্ড জয়নিং অফ দ্য এক্সপিরিয়েন্স। এখন দেখার যে বিষয়টা হলো, JRBT গ্রুপ সি যেরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টে মিনিস্টার ছিলেন, ওনারা অফার লেটার দিয়েছেন, সেটাও কি JRBT গ্রুপ ডিতে থাকবে কিনা, আমার মতে থাকার চান্সেস আর হাই। তো এক্সপেক্ট করতে পারো তোমরা যে 1st Jan 2025 আগে বা অ্যারাউন্ড দ্যাট টাইম তোমাদের মোস্ট অফ ইউ উড বি জয়নিং JRBT গ্রুপ ডি। তো সেটা হলো JRBT গ্রুপ ডি নিয়ে জয়নিং আপডেট। টকিং অ্যাবাউট ডিয়ারনেস অ্যালাউন্স, তোমরা জানো যে গত কয়েকদিন ধরে নিউজ পেপারে উঠছে যে ডিয়ারনেস অ্যালাউন্স দেওয়া হবে এবং ডিফারেন্ট আর্টিকেলস উঠছে যে হয়তো 5%, 7% এই ফ্রাইডেতে দেওয়া হবে দিওয়ালির আগে, এক্সেট্রা। এগুলি তো জানা ইম্পসিবল, দিজ আর অল ক্লাসিফাইড ইনফরমেশন, উই কান্ট সে অ্যাবাউট এনিথিং লাইক দ্যাট। কিন্তু আমাদের কয়েকটা জিনিস ছিল তোমাদের সাথে ডিসকাস করার, কারণ আমাদের যে স্যালারি রিভিশন হয়, গভর্নমেন্ট এমপ্লয়ের স্যালারি রিভিশন একটা ইয়ারলি ইনক্রিমেন্ট সবাই পায়, সেটা 3% ইনক্রিমেন্ট সবাই পায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট তোমার যারা রেগুলার এমপ্লয়ি, আই এম নট টকিং অ্যাবাউট ফিক্সড পে এমপ্লয়ি, আমি রেগুলার এমপ্লয়ির কথা বলছি, রেগুলার এমপ্লয়িরা 3% করে প্রত্যেক বছর ইনক্রিমেন্ট পায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট যে ইনক্রিমেন্টটা হয় ওদের সবচেয়ে বেশি পে রিভিশন হয় বা পে ইনক্রিজ হয়, সেটা হয় থ্রু ডিয়ারনেস অ্যালাউন্স। সো আজকে আমরা একটু ডিয়ারনেস অ্যালাউন্সের কনসেপ্টটা বোঝার চেষ্টা করব এবং আমরা এটাও বোঝার চেষ্টা করবো যে অনেক সময় দেখবে এমপ্লয়িরা হিউ অ্যান্ড ক্রাই করে যে 28% গ্যাপ আছে বিটুইন দ্য সেন্ট্রাল এমপ্লয়িজ অ্যান্ড দ্য স্টেট এমপ্লয়িজ। এই গ্যাপটা কী
এবং এই গ্যাপটার ইমপ্লিকেশনটা কী সেটা নিয়েও আজকে একটা ধারাবাহিকভাবে আমরা সুন্দরভাবে চার্টের থ্রুতে টেবুলার ফরম্যাটে আমরা তোমাদেরকে বোঝাবার চেষ্টা করব। প্রথমত বুঝে হোয়াট ইজ এ পে কমিশন, ঠিক আছে? ইট ইজ এ পার্ট অফ ইকোনমিক্স অনলি ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। আমরা কারেন্টলি এখন 7 সিপিসি আছি। সিপিসি মানে সেন্ট্রাল পে কমিশনের আন্ডারে আছি। সেন্ট্রাল গভর্নমেন্ট কনস্টিটিউটস এ পে কমিশন আফটার এভরি ডিকেড, মানে প্রত্যেক 10 বছরে সেন্ট্রাল গভর্নমেন্ট কনস্টিটিউট করে একটা পে কমিশন। তো সেই হিসাবে তুমি যদি ভাবো যে লাস্ট বোধহয় 2016 দিকে 16-17 সাইকেলে হয়েছিল এবং নেক্সট 2026 সালের সাইকেলে বা 2028 আগে হয়ে যাওয়ার কথা। দ্য পারপাস অফ দ্য পে কমিশন ইজ টু রিভাইজ দ্য পে স্ট্রাকচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন লাইন উইথ ইনফ্লেশনারি ট্রেন্ডস। কথার অর্থ হলো যে ইনফ্লেশনের কথার অর্থ কি? কন্টিনিউয়াস প্রাইস রাইজ, ঠিক আছে? কমোডিটিজে প্রাইস রাইজ, প্রোডাক্টে প্রাইস রাইজ। এবং আজকে থেকে ধরো 7 বছর আগে যে প্রাইস ছিল, সাপোজ 1 কিলো অফ এন আর্টিকেল, সেটা তো এখন সেম হবে না। অবভিয়াসলি উইথ দ্য টাইম দ্য প্রাইস হ্যাজ ইনক্রিজড। তো পে কমিশন কী করে? রিভাইজ করে পে স্ট্রাকচার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন লাইন উইথ ইনফ্লেশনারি ট্রেন্ডস। যে কারেন্ট ইনফ্লেশনারি ট্রেন্ডস আছে, WPI হোলসেল প্রাইস ইন্ডেক্স এর উপর, ফুড ইনফ্লেশনের উপর ডিসকাস করে সেন্ট্রাল গভর্নমেন্ট পে কমিশন কনস্টিটিউট করে। আফটার দ্য কনস্টিটিউশন অফ সেন্ট্রাল সিপিসি মানে সেন্ট্রাল পিসি, সেন্ট্রাল পে কমিশন, এভরি স্টেট এইমস টু অ্যাডপ্ট দ্য সেম, ঠিক আছে? তো প্রথমে সেন্ট্রাল যে ফ্যাক্টরটা দেয় সেই ফ্যাক্টরটাকেই স্টেট অ্যাডপ্ট করার চেষ্টা করে প্রত্যেকটা স্টেট। সো ইন ত্রিপুরা অলসো উই হ্যাভ অ্যাডপ্টেড দ্য 7 সিপিসি ইন প্রিন্সিপাল নট অ্যাবসলিউট। তো আমরাও টেকনিক্যালি 7 সিপিসি অ্যাডপ্ট করেছি আফটার 2018 যখন কারেন্ট গভর্নমেন্ট চলে এসছে, অ্যান্ড ইট ওয়াজ এ ভেরি গুড মুভ বাই দ্য গভর্নমেন্ট। কিন্তু ইন প্রিন্সিপাল উই হ্যাভ অ্যাডপ্টেড, অ্যাবসলিউট অ্যাডপশন হয়নি। সেটা কেন হয়নি সেটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। নাও দ্য সেন্টার উইল বি মুভিং টুয়ার্ডস দ্য 8th সিপিসি সাইকেল এন্ডিং 2026-2027, ঠিক আছে? উইচ মিনস দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা মে অলসো অ্যাডপ্ট দ্য 8th সিপিসি অ্যারাউন্ড 2028। জেনারেলি কী হয়, স্টেট গভর্নমেন্ট তখনই অ্যাডপ্ট করে মোরলেস যখন আফটার সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ অ্যাডপ্টেড। তো 1 year 1.5 years ইট টেক্স আফটার সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডপশন। তো সেটা আমরা এক্সপেক্ট করতে পারি 2028-2029 সাইকেলের মধ্যে আমরা 8th সিপিসি পেতে চলেছি। নাও এই কিছু জিনিস জানার আগে তোমাদের মধ্যে অনেকের কনফিউশন আছে যে তোমার স্যালারি যে আমাদের ক্যালকুলেশন করা হয়, স্যালারি ক্যালকুলেশনের বেসিক লজিকটা কি? দেখো, basic constituents of a pay commission মানে basic constituents of a salary in that pay commission. Pay commission হোক বা any commission which is regarding pay বা যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বলো এবং স্টেট গভর্নমেন্টেরই স্যালারি বলো, প্রত্যেকটা জিনিস একটা টার্মের উপর ডিপেন্ড করে, সেটা হলো বেসিক পে। বেসিক পেটা কি? টাইম টু টাইম রিভিশন ইন দ্য বেসিক পে হ্যাজ বিন সিন সিন্স ইন্ডিপেন্ডেন্স। ইনফ্যাক্ট দ্য এন্টায়ার এমপ্লয়ি স্যালারি ইজ ক্যালকুলেটেড আপন দ্য কনসেপ্ট অফ বেসিক পে অ্যান্ড দ্য কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ দ্য সেম। বেসিক পেটা হলো সেই পার্টিকুলার অঙ্কটা, ধরো আগের পে কমিশনে 50 টাকা ছিল, তো এখন দেখা গেল ইনফ্লেশনে আরও 50% রাইজ করেছে, সো সেটাকে অ্যাড করে সামহাও 100 রুপিস হলো নেক্সট পে কমিশনের। তো সেটা হলো বেসিক পে, এবং বেসিক পের উপর নাও তোমাদের বাকিগুলো ক্যালকুলেশন করা হয়। হাউ? লেট মি টেক এ ভেরি সিম্পল এক্সাম্পল, তোমরা ইজিলি বুঝে যাবে জিনিসটা। লেটস সে অ্যান এমপ্লয়িজ বেসিক পে ইজ 100 রুপিস, ঠিক আছে? হাউস রেন্ট অ্যালাউন্স যেটা হয় এটা দেওয়া হয়, স্টেট গভর্নমেন্টেও দেওয়া হয়, সেন্ট্রাল গভর্নমেন্টেরও দেওয়া হয়, বাট দ্যার ইজ এ ডিফারেন্স, সেটা আমি তোমাদেরকে বলবো পরে। 8% অফ বেসিক পে, যে বেসিক পে আছে 8%, ঠিক আছে? রুপিস 8 টাকা। তাহলে ডিএটা কীভাবে ক্যালকুলেট করা হয়? ধরো ডিএ সেন্ট্রাল গভর্নমেন্ট এখন অবধি দিয়েছে, লেটস সে ফর এক্সাম্পল, দিস ইজ নট অ্যাবসলিউট, জাস্ট এন ইন্ডিকেটিভ, 20%। তো 20% অফ বেসিক পেটা কত? 20 টাকা। আদার অ্যালাউন্সেস আর ক্যালকুলেটেড অ্যাজ, বাকি যে অ্যালাউন্সেস আছে ওগুলিকে ভাগ করে তুমি অ্যাড আপ করে দেখবে 30% অফ বেসিক পে 30 রুপিস। সো দ্য টোটাল গ্রস স্যালারি অফ দ্য এমপ্লয়ি হিয়ার ইজ 100 প্লাস 8 প্লাস 20 প্লাস 30, 158 রুপিস, ঠিক আছে? দ্যাটস ওয়াই ইন এভরি পে কমিশন দ্য বেসিক পে ইজ রিভাইজড বাই মাল্টিপ্লায়ার ফিটমেন্ট ফ্যাক্টর অ্যাজ ইজ ডিডিউসড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। এখন এই ফিটমেন্ট ফ্যাক্টর মাল্টিপ্লায়ারটা কীভাবে কাজ করে? লেটস সে ফর এক্সাম্পল, আজকে যে ইনফ্লেশনারি ট্রেন্ড যেটা লাস্ট সাইকেলে দেখা গেছিলো 2016 সাইকেলে, এখন উই আর মুভিং টু 2024, ইনফ্লেশনারি ট্রেন্ডটা আমি দেখলাম যে 2.5 টাইমস বেড়েছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করলো যে বেসিক পেটাও তাহলে আমার 2.5 টাইমস বের করতে হবে, না হলে তো তোমার প্যারিটি আসবে না পেতে, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের ক্ষেত্রে। তো আমি যদি আবার এক্সাম্পল নেই, ইন 7 সিপিসি লেটস সে বেসিক পে অফ এন এমপ্লয়ি ইজ 100 and he will move towards 8 CPC
লেটস সে দ্য ফিটমেন্ট ফ্যাক্টর বিকামস 2.5, ঠিক আছে? কেন 2.5 হলো? আমি তোমাদেরকে বললাম ইনফ্লেশনটা বেড়েছে, ইনফ্লেশনের মানে অ্যাকর্ডিং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভেবেছে যে 2.5-এর ফিটমেন্ট ফ্যাক্টর দেবে। তো এই বেসিক পেটা এখন কী হবে? 8 CPC-তে 100 × 2.5 = 250 rupees. ইউ ক্যান ডু দ্য রেস্ট অফ দ্য ম্যাথস হেয়ার। সেখানে ওই বেসিক পের জায়গাতে তুমি যদি 250 করো 100 জায়গাতে, মানে 150 টাকার মতো ইনক্রিজ, তারপরে তুমি বাকিটা করে ফেলো, তারপর দেখো তোমার টোটাল যে পেটা আসে এটা হবে তোমার পে আন্ডার গ্রস স্যালারি। নেট আমি বলি না, কারণ NPS ডিডাকশন হবে। গ্রস স্যালারি আন্ডার তোমার 8 CPC, ঠিক আছে? তো এটা হলো আমার একটা বেসিক আইডিয়া অফ এ স্যালারি, হাউ টু আন্ডারস্ট্যান্ড স্যালারি। নাও Dearness allowance কি? Dearness allowance is given within a particular central pay commission year on a cycle on the basis of inflationary trends. আচ্ছা, তো Dearness কথাটার অর্থ কি? Dearness কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ড না, Dearness এখানে হলো মূল্য বৃদ্ধির অ্যালাউন্স, ঠিক আছে? তো মূল্য বৃদ্ধির যে অ্যালাউন্সটা সেটা দেওয়া হয় উইদিন দ্যাট পার্টিকুলার সাইকেল। ধরো তোমার 7 CPC-র 100 টাকা হয়েছে বেসিক পে, ঠিক আছে? তখন Dearness allowance ছিল 0 টাকা, ঠিক আছে? তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবলো 10% দেবে ইনফ্লেশন দিয়ে আফটার 3 years, তারপর 20% দেবে আফটার লেটস সে 10% আর 20% দেবে আফটার সে 5 years, আফটার 7 years ইট উইল বি লেটস সে 30%। এরকম করে উইদিন দ্যাট পার্টিকুলার সাইকেল তোমার Dearness allowance দেওয়া হয়। সাপোজ দ্য টাইমলাইন ইজ 2011-2020, the wholesale price index in 2011 will be different to 2016. To balance it out, the government of India provides Dearness allowance as a percentage of basic pay from time to time. যে আগের ক্যালকুলেশনটা করলাম সেই হিসাবে দেয়। এই Dearness allowance-টা কী করে? Dearness allowance ensures liquidity flow in the market and circular flow of money. কেন আমি কথাটা বলি? সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজরাই মানে এরকম এমপ্লয়িজ যারা তাদের যে টোটাল কেরিয়ার আছে সেই কেরিয়ারের মধ্যে ওরা যত টাকাই পাক না কেন একটা ফিক্সড অ্যামাউন্ট অফ টাকা ওরা পেয়ে যায়, ওইতে মিনিমাল ইনক্রিজ কিন্তু ওরা পেয়ে যায়, ঠিক আছে? তো এই যে টাকাটা যেটা ওরা পাচ্ছে আফটার লেটস সে 10 years or আফটার লেটস সে 5 years ডিএটা অ্যাড করার পর যখন টাকাটা বাড়ে, যত বেশি দেখো পয়েন্ট ইজ যখন প্রাইস রাইজ বাড়বে তখন আমার এক্সপেন্ডিচারও বাড়বে, এবং আমার যদি এক্সপেন্ডিচার বাড়ে অ্যাজ এ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, দ্যাট মিনস হোয়াট? আই অ্যাম সেলিং আউট মোর মানি ইন দ্য মার্কেট। কারণ আমার তো যে ধরো মাছের দামটা ছিল 250 টাকা কেজি, এখন সেই মাছের দামটা হয়েছে 400 টাকা কেজি, তো মাছ তো আমার খেতেই হবে। মিনস আই নিড টু টেক দ্য ফুড বিং এ বেঙ্গলি, ঠিক আছে না? তো আমি 400 টাকা দিয়েই কিনবো, বিকজ আই ওয়ান্ট টু গিভ এ কোয়ালিটি অফ লাইফ টু মাই ফ্যামিলি, ঠিক আছে না? তো এই যে 150 টাকা যে ইনক্রিজটা সেটা কিন্তু পসিবল হয় ডিএ ইনক্রিজের ফলেই, এবং তার জন্যে লিকুইডিটি ফ্লো মানে সার্কুলার ফ্লো অফ মানি, লিকুইডিটি ফ্লো অফ মানি থ্রু আউট দ্য মার্কেট সেটা ইনক্রিজ হয়, এবং সেই হিসাবেই তুমি দেখবে ইনডাইরেক্টলি ত্রিপুরার মতো মার্কেটে যে প্রোডাক্ট এবং কমোডিটি প্রাইসেরও ইনক্রিজ যেটা হয় সেটা হয়। তো এখন যদি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ির হাতে টাকা না থাকে তো অবভিয়াসলি মার্কেটের মধ্যে কিন্তু টাকা অনেক কম ঘুরবে, ঠিক আছে? কারেন্টলি উইথ দ্য নিউ সার্কুলার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা আছে তোমরা গুগল করলে পেয়ে যাবে, দ্য ডিএ অ্যাজ এ পার্ট অফ বেসিক ইজ 53%। তো বেসিকটা যদিও আমাদের 7 CPC-তে সেম আছে, কিন্তু ডিএটা আছে 53% অফ দ্য বেসিক, 100 টাকা 53 টাকা, ওয়ার অ্যাজ ফ্রম দ্য স্টেট গভর্নমেন্ট ইট ইজ অনলি 25%। তো এখন স্টেট গভর্নমেন্টে হলো 100 টাকায় 25 টাকা। সো উই মে উইটনেস a gap of 53 to 25% equal to 28%, মানে এখানে we may হবে না, we are witnessing a gap of 53 minus 25% equal to 28%. Now why are government employees of the state keep on crying about DA? Let's understand. আমি একটা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝার চেষ্টা করাচ্ছি যে why this is an issue with the government employees that way. আমি যদি নেক্সট স্লাইডে যাই, আমি একটা কম্প্যারিজন করেছি, একটা নর্মাল কম্প্যারিজন, দ্য কম্প্যারিজন অফ দ্য গ্যাপ ইন ডিএ 28% অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি টু ত্রিপুরা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আন্ডার 7 CPC, ঠিক আছে? আমি এখানে লেটস টেক এন এক্সাম্পল অফ এনি গ্রুপ সি আন্ডার ত্রিপুরা গভর্নমেন্ট, আর ওদিকে আমি নিয়েছি সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডার রেগুলার একটা ক্লার্কের তোমার বেতন, ঠিক আছে? তো বেসিক পে যেহেতু 7 CPC-তে দুজনই আছে, দুজনের বেসিক পে আমি সেম ধরলাম 20,000 টাকা 20,000 টাকা, ঠিক আছে? এইচআরে যেটা আমাদের স্টেটে দেওয়া হয়, আমাদের স্টেটের লজিকটা কি? 8% অফ দ্য বেসিক পে দেওয়া হবে, এবং আমাদের বেসিক পের উপর সিলিং আছে 30,000 টাকা 3,000 টাকা। তো মানে তোমার যদি
হাউস রেন্ট যাদের হাই, ধরো অনেকের যদি 60,000 70,000 বেসিক পে থাকে, অনেকেরই তো আছে সিভিল সার্ভেন্টসটার, ওদের যদি 3,000-এর উপর চলে যায় তাহলে ফ্ল্যাট হাইয়েস্ট 3,000-ই ওরা পেতে পারে। তো এখানে এইচআরএ অফ দ্য বেসিক পে ইজ হাউ মাচ, 8% অফ 20,000, একটাই স্ল্যাব আছে, সো দ্যাট ইজ 1,600, ঠিক আছে। ডিএটা কি, 25% অফ বেসিক, মানে লেটস সে 4,000 রুপিস। কম্পেনসেটরি অ্যালাউন্স একটা দেওয়া হয় 275 টাকা, মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় 500 টাকা। দিস ইজ ফর গ্রুপ সি এমপ্লয়িজ। এবং গ্রুপ এমপ্লয়িকে কিন্তু মেডিকেল অ্যালাউন্সও দেওয়া হয় না, ওদের রিইম্বার্সমেন্ট করে দেওয়া হয়। তো গ্রস স্যালারি যেটা দেখা যাচ্ছে সেটা হলো 26,335, এই প্রত্যেকটাকে তুমি যদি অ্যাড করো তাহলে তুমি পাবে। সো দিস ইজ দ্য কারেন্ট সিনারিও, মোটা দিস ইজ এ কারেন্ট সিনারিও অফ তোমার অ্যান এমপ্লয়ি অফ ত্রিপুরা, লেটস এ গ্রুপ সি ক্লারিক্যাল এমপ্লয়ি। তো গ্রস যে স্যালারি ওটা থেকে যদি সে সিসিএসের আন্ডারে থাকে পুরনো, তাহলে তো ঠিক আছে, কিন্তু যদিও এনপিএসের আন্ডারে থাকে তাহলে কিন্তু 2,637 টাকা ওর থেকে কাটা হবে 10%, এবং গভর্নমেন্ট ওটার মাল্টিপ্লাই করে 14% করে দেবে, ঠিক আছে। ওটা এনপিএস অ্যাকাউন্টে প্রত্যেক মাসে যোগ করা হচ্ছে যাদের এনপিএস আছে। নাও লেটস সে এন এক্সাম্পল অফ এ রেগুলার ক্লার্ক আন্ডার সেন্ট্রাল গভর্নমেন্ট। বেসিক পে আমি সেম ধরলাম 20,000, 7 সিপিসিতে ওদের যে এইচআরএ আছে ওটা 8% হয়, 16% হয়, 24% হয়। 8% হয় ফর ক্যাটাগরি, আই থিঙ্ক দ্য লোয়েস্ট ক্যাটাগরি অফ সিটিস, 16% হয় মিডল টায়ার সিটিস, এবং 24%ও হয় হাই টায়ার সিটিসের জন্য, ঠিক আছে। তো আমি যদি তোমার 16% ধরে আমি করি, তো লেটস সে 4,800 রুপিস, ঠিক আছে। ডিএ 53% অফ বেসিক, সেটা হলো 10,600 টাকা। যেখানে 25% ছিল বেসিকের, এখানে 4,000, সেখানে 53% হলো হাফেরও বেশি, তো 10,600 টাকা। মেনি আদার অ্যালাউন্সেস আর দেয়ার নট অ্যাডপ্টেড বাই দ্য স্টেট। অনেকগুলি আরও অ্যালাউন্সেস আছে যেটা স্টেট এখনও অ্যাডপ্ট করেনি, সেগুলি তুমি যদি আমি ছেড়েও দিই তাহলেও, আমি অ্যালাউন্স সব ছেড়ে দিও, তাহলে আমি যদি অ্যাড করি শুধু 16% এইচআরএ দিয়ে এবং ডিএ 53% দিয়ে, 35,400 টাকা আসছে গ্রস। দ্য মান্থলি গ্যাপ ইজ এ স্ট্যাগারিং 9,025 টাকা। দিস ইজ অনলি ফর এ গ্রুপ সি এমপ্লয়ি। আমি কিন্তু গ্রুপে দেখলামই না, গ্রুপে দেখলে তো আর মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। সো নাও প্রবলেমটা কি, কোথায় আসছে? আমাদের স্টেটের সিপিসির সাথে একটু গ্যাপ আছে। আমাদের স্টেটের যে পে কমিশন সেটার সাথে সেন্ট্রাল সিপিসির একটু গ্যাপ আছে। সো 3 মেজর ডিফারেন্সেস উই ক্যান ফাইন্ড ইন দ্য সেন্ট্রাল পে আউট অ্যান্ড স্টেট পে আউট। 1, নো ক্যাপ অন এইচআরএ। এইচআরের উপর সেন্টারে কোনো ক্যাপ নেই, এবং এইচআরএ পার্সেন্টেজ ইজ বেসড অন সিটি ডেফিনেশন। কিন্তু আমাদের ক্যাপ আছে একটা 3,000 টাকার, আর 8% অফ দ্য এইচআরএ আপ টু মানে 3,000 they will be giving. Many allowances are there which are not adopted by the state yet, ঠিক আছে। Huge gap of DA. If we add the allowance, the gap will be upwards of 13,000 on a monthly basis for a Group C employee, ঠিক আছে। প্রবলেমটা এখানে হলো বিফোর দ্য এইচসিপিসি। এখন তোমার বুঝতে হবে মূলত সমস্যাটা কি। বিফোর দ্য এইচসিপিসি দিস গ্যাপ নিডস টু বি ফিল্ড আপ অ্যাটলিস্ট ইন টার্মস অফ ডিএ, অর দ্য অ্যাডপশন অফ এইচসিপিসি মে বি অ্যান ইস্যু। যখন আজকে থেকে 3 বছর পরে আমি যখন 7 সিপিসি থেকে যখন 8 সিপিসি চলে যাব, তো ইন দ্যাট কেস তখনই গ্যাপটাকে আগে ফিল আপ করতে হবে ইন টার্মস অফ দিস ডিফারেন্স ইন ডিএ, ঠিক আছে। যদি না করা হয় তাহলে আমি অটোমেটিকলি 8 সিপিসিতে কোনো মতেই যেতে পারবো না। সো দিস ইজ দ্য মোটা আইডিয়া অফ দ্য কম্প্যারিজন অফ গ্যাপ ইন ডিএ। তোমরা এখন এটা বুঝতে পারলে। নাও let us be logical in the thing. There are limitations of the state government of Tripura. State government of Tripura limitation আছে। Tripura is not an industrial hub or a service hub, unfortunately. We are working our way into tourism, but the flood scenario hasn't helped. ট্যুরিজম ব্যাপারটা কি, আমি যদি সারা বছরের মধ্যে যদি 6 মাস আমার বৃষ্টিতে, তারপর তোমার ফ্লাডে যদি সমস্যা হয়ে যায়, আর্থকোয়েকের সমস্যা হয়ে যায়, তো ট্যুরিজমের উপর এটা খুব বাজে রকমের ইম্প্যাক্ট করে, অ্যান্ড ইট ইজ নট গুড ফর ট্যুরিজম অ্যাজ এ হোল, ঠিক আছে। তো টেকনিক্যালি তুমি যদি দেখো, আমাদের যে ট্যুরিজম হাব আমরা বলি ঠিকই আছে, বাট ট্যুরিজম সেন্টারটা উইন্টার মান্থসেই বেশি, আপ টু দ্য মান্থ অফ মার্চ। এরপরে থেকে কিন্তু বিফোর দুর্গাপূজা, মানে দুর্গাপূজার আগে অবধি কিন্তু একদম ফ্ল্যাট হয়ে যায়, কারণ এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট এই টাইমটাতে প্রচণ্ড বৃষ্টি হয়, প্রচণ্ড ফ্লাড, আর্থকোয়েক, ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন হয়। তো রোড কানেক্টিভিটি অ্যান্ড এভরিথিং অলসো গেটস এ প্রবলেম। সো ইন সিম্পল টার্মস উই ক্যানট বি কম্পেয়ার্ড উইথ অ্যান ইকোনমি অফ মহারাষ্ট্র, ওয়েস্ট বেঙ্গল, আর ইভেন ফর দ্যাট ম্যাটার, কারণ ওদের
অনেক ইন্ডাস্ট্রিজ আছে, মহারাষ্ট্র ওয়েস্ট বেঙ্গলের কথা তো ছেড়ে দিলাম, আসামেও ফর দ্যাট ম্যাটার লট অফ ইন্ডাস্ট্রিজ আর দেয়ার, সো উই ক্যানট কম্পেয়ার। মোস্ট অফ দ্য সিএসএস মানে সেন্ট্রাল সেক্টর যে স্কিমগুলো আছে সেগুলো রান করে অন দ্য 8:90 বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। মানে যেহেতু নর্থ ইস্টে এখনও ওরা ডেভেলপিং এরিয়া হিসাবে ধরছে, তো 90% মানে 100 টাকার মধ্যে 90 টাকাই সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ড করে, 10 টাকা আমরা ফান্ড করি, কারণ আমাদের কাছে সেই ক্যাপাবিলিটি নেই টু ফান্ড অ্যাটলিস্ট 50-60%। ঠিক আছে, মহারাষ্ট্রের কেসে বোধহয় এটা 60-40 বা অনেক কেসে 50-50ও আছে। ঠিক আছে, দ্য কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ পেনশনার্স ইন দি স্টেট ইজ মাচ হায়ার, মানে ইন্ডিয়া অ্যাভারেজ থেকে আমাদের স্টেটের কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ পেনশনার্স আর হাই, which is a burden for the state exchequer, and এটা revenue generation হবে, it is not general revenue generation because of the floods and all other situation is minimal at this year. তো স্টেট গভর্নমেন্টেরও একটা লিমিটেশন আছে, it is not easy to fulfill 28% gap at a go. তো এখন ওয়ে ফরওয়ার্ডটা কি? প্রথমত আই উড রিকোয়েস্ট অল দ্য স্টেট স্টেক হোল্ডার্স যারা এই ভিডিওটি দেখছে, দেখুন স্যালারি প্যারিটি একটা ইমপ্লাইড ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে, ইনফ্লেশন অন দ্য গ্রাউন্ড যেটা হচ্ছে ইজ হাইয়েস্ট অ্যাক্রস দ্য লাস্ট ডিকেড, এটা আমরা সবাই বুঝি। দ্য লিস্ট অ্যাটলিস্ট দ্য ম্যাটার অফ ডিএ মে বি লুকড আপ বাই স্টেট গভর্নমেন্ট অ্যাজ অ্যান আর্জেন্ট প্রায়োরিটি ফর সার্কুলার ফ্লো অফ ইনকাম ইন দ্য ডোমেস্টিক মার্কেট। ঠিক আছে, the problem of recalibration of HCPC will be huge issue if the DA matter is not sorted. আমার মতে স্টেট গভর্নমেন্ট অনেক উইজডম আছে, ওরা আই থিঙ্ক নেক্সট ফ্রাইডে স্যাটারডে সানডে মানে নেক্সট উইকের আগেই বা নেক্সট উইকে ওরা একটা 5-7% বাট আপ টু 10% অলসো দে ক্যান ডিক্লেয়ার দ্য ডিএ। তো যত তাড়াতাড়ি গ্যাপটা মিটিগেট হয় দ্যাট ইজ গুড ফর দ্য ইকোনমি, অলসো ইট ইজ গুড ফর দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ, কারণ আদারওয়াইজ পে প্যারিটি হচ্ছে না। তো এটাই হলো আমার ওভারঅল বক্তব্য অন দিস পার্টিকুলার ম্যাটার্স। তোমরা জানিও এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে কিনা, অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ।